বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আমি বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘদিনের একজন ক্ষুদ্র কর্মী। গত ৫ই আগস্টের পরে বাংলাদেশ আওয়ামী লীগ সম্বন্ধে আমি দেশ-বিদেশে একটি সার্ভে করি যে দলীয় কেন এই পরিস্থিতির কারণগুলো কী, কী? বাংলাদেশের সকল রাজনৈতিক দল, স্টেক হোল্ডার এবং সহ বিদেশি যত থিঙ্ক ট্যাঙ্ক আছেন, তো যে জিনিসগুলো উঠে আসছে সেটা হচ্ছিল ৫ই আগস্টের পূর্বে কেউ ফেরত যেতে চান না। দ্যাটস মিন দলীয় গঠন কাঠামো, দলের মধ্যে গণতন্ত্র, মানবাধিকার চর্চা না থাকার জন্য। কারণ রাজনৈতিক দল, সে হোক বিএনপি, হোক আওয়ামী লীগ, যেহেতু আওয়ামী লীগ ১৫ বছর ছিল, সেই দলটাই তো দেশ পরিচালনা করে। আমি নেগেটিভে যাব না। গত ১০ মাসে আমাদের সংস্কার ইস্যু নিয়ে আমি বলবো না। আমি যেহেতু দলের পক্ষ থেকে বলতে চাচ্ছি, ২টা মেইন ইস্যু ছিল আজকে, যে সন্ধ্যা ৭টায় আজকে বাংলাদেশের আওয়ামী লীগ সকলের জন্য দলের বর্তমান সিচুয়েশন এবং পরবর্তী করণীয় কী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমি বলবো। দলের বর্তমান সিচুয়েশনকে আমরা জানি, গত ২০-২৫ বছর, ৩০ বছর ধরে একই গঠনতন্ত্র, সেই ত্রিবার্ষিক ২০ টাকা চাঁদা চলে আসছে। তো আমি একটা অ্যাপ্লিকেশন দিলাম ৫ই আগস্টের পরে। আমি যে জিনিস ফাইন্ডিংস করলাম, তারপর আমি আমার মতো করে একটা গঠনতন্ত্র দাঁড় করালাম, সময়ের পরিবর্তন করে। তো দরখাস্তে আমি লিখলাম যে এই যে স্ট্র্যাটেজিক প্রপোজাল লেটার টু শেখ হাসিনা, প্রেসিডেন্ট অফ বাংলাদেশ আওয়ামী লীগ, সেকিং পারমিশন টু প্রেজেন্ট, যেহেতু উনি সভাপতি, তার পারমিশন ছাড়া তো আমি প্রেজেন্ট করতে পারি না বা উপস্থাপন করতে পারি না, এটা একটা গঠনতন্ত্র সেন্সিটিভ ইস্যু। প্রেজেন্ট আইডিয়াস অন আপডেটিং দ্য পার্টিস অর্গানাইজেশনাল স্ট্রাকচার, constitution and manifesto to foster genuine democracy based on knowledge, responsibility, transparency, accountability, and balanced power distribution. Proposal for presenting a strategic framework on modernizing the organizational structure, constitution, and manifesto of Bangladesh Awami League. I respectfully seek your permission to present a strategic proposal aimed at revising and enriching the Bangladesh Awami League's organizational structure, constitution, and manifesto. The objective is to align the party's framework with contemporary needs, that democratic ideals, ensuring it reflects the principles of genuine democracy grounded in knowledge, responsibility, transparency, and accountability. জ্ঞান, দায়বদ্ধতা বা দায়িত্ব, স্বচ্ছতা, জবাবদিহিতা, মাত্রই ৪টা শব্দ। This initiative envisions a party structure that balances power equitably among its members, fostering inclusiveness and acceptance across all levels. By updating our constitution on and manifesto, we can strengthen internal democracy, internal পার্টির মধ্যে, দলের মধ্যে গণতন্ত্র, and enhance the party's capacity to serve the people effectively in the evolving political landscape. I believe that such reforms will reinforce the Awami League historic legacy as a people-centric and forward-looking political force. With your esteemed guidance and approval, I am eager to contribute constructive to this vital process. I look forward to your kind consideration and the opportunity to discuss this proposal in details. Respectfully, Mohammad Shuzan Rahman, activist. This letter is concise, respectful, and strategically framed to emphasize the importance of democratic reform within the party's structure
and guiding documents align with the user's request and the party's historical commitment to democracy. জাস্ট এটা আমি অ্যাপ্লিকেশন পারমিশন চেয়েছি যে আমি যে উপস্থাপন করব সেটার অ্যাপ্লিকেশনটা, বাট আমি উপস্থাপনটা এখন করতে পারতেছি না। ওনার পারমিশন যখন পাবো আমি করতে পারবো। তো দলীয় কার্যক্রমে কি আছে বা গঠনতন্ত্র অনুযায়ী চলে, আসলে গঠনতন্ত্র অনুযায়ী আমরা তো গঠনতন্ত্র কেউ জানি না, জানার চেষ্টাও করি না, বাট আমার জানা উচিত। তো সেটার জন্যই আমার আজকের উদ্দেশ্য। আর যেহেতু এতক্ষণ আমি পারমিশন পাইনি, তাই আমি আপনাদের ডিটেলস বলতে পারতেছি না। তথাপি আমি আমার একটু নিজের কথাই বলি। সারাটি জীবন 153 বছর পূর্বে একজন মহান বাঙালি, যার মুক্তির ঘোষণার 30 লক্ষ শহীদ ও মা বোনের ইজ্জতের উপর আমরা আজ দাঁড়িয়ে আছি। এটি আমাদের বন্দিদশার দীর্ঘ রাতের অবসান ঘটানোর জন্য একটি আনন্দের প্রভাত হিসেবে এসেছিল। গত 54 বছর পরেও কিন্তু 54 বছর পরেও আমরা মুক্ত নই। 54 বছর পরে আমাদের জীবন এখনও বৈষম্যের শৃঙ্খলে দুঃখজনকভাবে পঙ্গু। আর তাই আমরা আজ এখানে এসেছি একটি লজ্জাজনক অবস্থার নাটকীয়তা করতে। কারণ ধরে রাখা ও ছেড়ে যাওয়ার মধ্যে যে ভারসাম্য, তাই জীবন। আসুন আমরা হতাশার উপত্যকায় ভেসে না যাই। আমি আজ তোমাদের বলছি বন্ধুরা, তাই যদিও আমরা আজ এবং আগামীকালের অসুবিধার মুখোমুখি হই, তবুও আমার একটি স্বপ্ন আছে। এটি বাঙালির স্বপ্নের গভীরে গথিত একটি স্বপ্ন। আমার একটি স্বপ্ন আছে যে একদিন এই জাতি জেগে উঠবে। আমার একটি স্বপ্ন আছে যে একদিন এই জাতি জেগে উঠবে এবং তার জাতীয়তার প্রকৃত অর্থে বেঁচে থাকবে। আমার এই সত্যগুলিকে স্বতঃসিদ্ধ বলে ধরে রাখি যে সমস্ত মানুষ সমানভাবে তৈরি করা হয়েছে। আমার একটি স্বপ্ন আছে যে একদিন বাংলাদেশের সব কিছুতেই স্বয়ংসম্পূর্ণ হতে সক্ষম হবে। আমার একটি স্বপ্ন আছে যে একদিন অন্যায়ের উত্তাপে ভেসে যাওয়া, নিপীড়নের উত্তাপে ভেসে যাওয়া দেশটিও স্বাধীনতা ও ন্যায়ের মরুদ্যানে রূপান্তরিত হবে। আমার একটি স্বপ্ন আছে যে আমার ছোট্ট বাচ্চাটি একদিন এমন একটি দেশে বাস করবে যেখানে তাদের যোগ্যতা দিয়ে, তাদের চরিত্রের বিষয়বস্তু দিয়ে বিচার করা হবে। আমার আজ একটি স্বপ্ন আছে। আমার একটি স্বপ্ন আছে যে একদিন 87,256টি গ্রামই সমানভাবে মূল্যায়িত হবে, সমানভাবে উপভোগ করতে পারবে শহর তথা দেশের সকল সুযোগ সুবিধা। কৃষক তার প্রাপ্ত সম্মান ও মূল্যায়নের জন্য সগর্বে বলবে, হ্যাঁ, আমি বাঙালির কৃষক যে তোমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছি। আমার আজ একটি স্বপ্ন আছে। আমার একটি স্বপ্ন আছে যে একদিন আমার দেশের সকল ভাই ও বোন ধর্ম ও বর্ণ বৈষম্যের বাইরে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মানবতাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সহ সকলেই তার কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। দেশকে অর্থনৈতিকভাবে এমন শক্তিশালী করবে যে বাংলাদেশ হবে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রাচ্যের বর্তমান সুইজারল্যান্ড। আমার আজ একটি স্বপ্ন আছে। আমি একটি স্বপ্ন দেখেছি যে একদিন আমাদের জল, স্থল, সমুদ্র সহ আমাদের প্রতিটি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতের মাধ্যমে প্রতিবেশী, আঞ্চলিক তথা আন্তর্জাতিক সকলের সম্মান অর্জনে সক্ষম হব আমরা বাঙালি জাতীয়তাকে সাফল্যের উচ্চ শিখরে নিতে, পৃথিবী পরিবর্তনে ভূমিকা রাখতে। আমার একটি স্বপ্ন আছে 54 বছর পরও আজ আমরা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা 5টি মৌলিক জিনিস আমরা নিশ্চিত করতে পারিনি। বায়োটেকনোলজিতে আমরা জিরো। খাদ্য নিরাপত্তায় আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ না। আমাদের সব বাদ দিয়ে 54 বছর পর এই 5টা জিনিসে স্টাবিলিটি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, অর্থাৎ প্রথম হওয়া উচিত যে
যে খাদ্যের নিরাপত্তা বলতে স্টেবল, মানে খাদ্যের দ্রব্য চাহিদা অনুযায়ী সবসময় বাজারে থাকবে এবং দাম হাতের নাগালের মধ্যে থাকবে। খাদ্য অর্থাৎ অন্ন, বস্ত্র, জামা কাপড়, বাসস্থান। হ্যাঁ, বাসস্থান জানি আমরা কেউ বাসস্থান ছাড়া নেই। গত সরকার আমলে ধরেন শেখ হাসিনা গৃহিণীদের জন্য গ্যাসের ব্যবস্থা করেছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই দুইটায় আমরা অনেক 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 দূর পিছাই গেছি। আজ আমাদের গত 15 বছরের শিক্ষায় যে ঢিলেঢালা বা যে অবস্থায় ছিল না ছিল, কিন্তু গত 10 মাসে যে অবস্থাটা শেষ হয়ে গেছে। আর চিকিৎসার ক্ষেত্রে তো পরতে আমরা বায়োটেকনোলজি বা আমাদের দেশের কোনো ওষুধ কোম্পানি নেই, কথা বলতেছি টরাস, বা আমাদের নিজস্ব কোনো গবেষণা কেন্দ্র নেই বায়োটেকনোলজির উপরে। তো আমাদের শিক্ষা এবং চিকিৎসা অর্থাৎ মৌলিক অধিকার 5টা আমরা 54 বছরে এখন নিশ্চিত করতে পারিনি। কেন পারিনি আমরা? কিসের অভাব ছিল আমাদের? গণতন্ত্র, শিক্ষা, সচেতনতা। শিক্ষা এবং সচেতনতা এক না। প্রায় 200 বছর আগে যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার প্রথম যখন প্রেসিডেন্ট ওথ নেন, তখন ওথ নেওয়ার সময় তিনি তার দ্বিতীয় প্রেসিডেন্ট যিনি হবেন তার উদ্দেশ্যে একটি লেখা লিখেছিলেন, আমাদের উপস্থাপিত নীতি প্রধান ও প্রথম হবে। আমাদের উপস্থাপিত নীতি প্রধান ও প্রথম হবে ইনশাল্লাহ, এবং প্রথম ও প্রধান হিসেবে আমাদের নীতিটি অবশ্যই সত্য ও সঠিকের উপর স্থাপিত করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। জর্জ ওয়াশিংটন জেফারসনকে লিখেছিলেন যে আমরা যে প্রথম হিসেবে যে নীতিটি নিব, নীতিটি বলতে ধরেন যে সংবিধান, তাহা অবশ্যই সত্য এবং ন্যায়ের উপরে প্রতিষ্ঠা হতে হবে। সত্য এবং ন্যায়ের উপর প্রতিষ্ঠা হতে হবে, কারণ মিথ্যা, ভঙ্গুর বা কোনো কিছুর উপরে যাহাই তৈরি করা হয় না কেন তা মিথ্যাই হতে থাকে এবং তা টেকসই হয় না। তাহলে 200 বছর আগের জর্জ ওয়াশিংটনের পলিসিকে আমরা এই 200 বছর পরে এসে ফলো করতে পারছি? কেন পারি নাই? আমি আজ আপনাদের কাছে অনেক কিছু বলতেছিলাম যে বর্তমান অবস্থা আমাদের দলীয় 5ই আগস্টের পরে, হ্যাঁ 15 বছর 20 বছর ক্ষমতায় রয়েছে, অনেক কিছু হয়েছে, বাট মানবিক দিক দিয়ে 2টা ঈদ গেল। সমর্থক বাংলাদেশ আওয়ামী লীগের অ্যাক্টিভ কর্মী সদস্য সব মিলায় যদি 5-7 লাখ 10 লাখ হয়ে থাকে রেজিস্টারভুক্ত, 2টা ঈদে যে বা যারা বিদেশে চলে গেছেন টাকা পয়সার মালিক, তারা কেউ কি খোঁজ নিয়েছেন তার এলাকার একটা কর্মী তার বাচ্চার কাপড় কিনতে পারছে কিনা, সেমাই কিনতে পারছে কিনা, কোরবানির ভাত দিতে পারছে কিনা? পারছেন? পারেননি। তাই আজ আমি বর্তমান অবস্থা জননেত্রী শেখ হাসিনাকে জানাতে চাই। কি জানাতে চাই আমি? আমরা কেউই পৃথিবীতে থাকবো না। আল্লাহ তিনি তাহার উপর যে 21 বার মৃত্যু ঝুঁকি এসেছে, সেই তুলনায় 5ই আগস্ট কিছুই না। আমি গতকাল রাত্রে আমার একটা স্পেশাল ডায়েরি আছে, ডায়েরিতে আমি সবসময় কার্বন কাগজ ইউজ করতাম। হঠাৎ করে কেন জানি কার্বন কাগজ দিয়ে একটা কিছু লিখলাম, তখন তার কথা আমার মনে পড়ল। তখন আমি চিন্তা করলাম যে আমি আজকে উপস্থাপন করব, এবং আমি যে গঠনতন্ত্রটা করেছি, এই যে আমাদের 10 মাসের যত সংস্কার যত কিছু করি, জাস্ট গুড ফর নাথিং। কেন? এক লাইনে আমি বলে দিচ্ছি, কেউ আমার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারবেন না ইনশাল্লাহ। কারণ একটি রাজনৈতিক দল বা রাজনৈতিক দলের দ্বারাই গণতান্ত্রিক দেশ পরিচালিত হয়। অতএব প্রথমেই সেই রাজনৈতিক দল অর্থাৎ ঘরের মধ্যে
জ্ঞান, দায়বদ্ধতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা সহ গণতন্ত্র মানবাধিকারের চর্চা করতে হবে। আদারওয়াইজ সেই দল যদি সরকার পরিচালনায় যায় তাহলে আপনার সেই সংস্কারগুলো কোনো কাজে আসবে? নেভার এভার। অর্থাৎ আমরা জাস্ট টাইম পাস করছি, কিন্তু টাইম পাস করতে যে আমাদের দেশটা কত পিছিয়ে পড়ে গেছে। গত 10 মাসে আমাদের জিডিপি কিন্তু 50% নিচে লেস, লোনের পরিমাণ। আমি একটা গল্প বলি, সেটা হচ্ছে যে আমার জন্ম 16ই মে 1981। 17ই মে জননেত্রী শেখ হাসিনা 1981 সালে বাংলাদেশে প্রবেশ করেন। চড়াই উতরাই পেরিয়ে তার জায়গায় যদি আমি অনেক সময় অনুভবে জিজ্ঞেস করছি যে আমার বন্ধুকে, যে তোমার সামনে যদি তোমার বাবাকে কেউ থাপ্পড় দেয় তুমি তখন কি করবা? ধরো তোমার বাবার দোষ, তোমার বাবাকে তাও থাপ্পড় দাও, তুমি তখন কি করবো? আমার বন্ধু তখন বললো, ডাইনিভাবে না তাকায় আমি কিন্তু আমার বাবাকে যে থাপ্পড় দিচ্ছে তাকে আমি হিট করবো। তাহলে জননেত্রী শেখ হাসিনা 1975-এর 15ই আগস্টে বঙ্গবন্ধু যে 13 বছর প্লাস জেল কেটেছে এই দেশের স্বাধীনতার জন্য, তাহাকে আমরা যেভাবে এই বাঙালি জাতি ব্রুটালি, ইভেন ছোট বাচ্চা ছেলে রাসেল তাকেও নেই, তাহলে তিনি কি পেয়েছেন এই জাতির কাছ থেকে? এবং তারপরও সেটাই শেষ নয়, পৃথিবীর কোথাও তার পা রাখার জায়গা ছিল না। তিনি একজন মেয়ে, তিনি একজন মা, তিনি একজন নানি, তিনি একজন দাদি। রাজাকার ইস্যুটা, তার মেয়েকে যে যার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল ফরিদপুরে, তিনি তো রাজাকার, বিখ্যাত রাজাকার, কিন্তু তারপরেও তিনি পেরেছেন। তাহলে ভিতরটায় তার কি আছে? একবার চিন্তা করেন তার কয়জন নাতিপোতা গণভবনে তিনি পালতেন, এবং 2টা সংসারই তো ডিভোর্সের, এবং 2টা সংসারে ছেলে মেয়ে। আপনার ছেলে মেয়ে যদি ডিভোর্স হয়, নাতিপোতা যদি আপনার পালতে হয়, আপনার কিরকম কষ্ট লাগবে? একজন ফরেনার আর একজন রাজাকারের ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার পরও ডিভোর্স। কেউ তার জায়গায় থেকে আমরা কি এটা কখনো অনুভব করছি? তার মতো প্র্যাকটিক্যালি পার করে এসে নিজে জেল খেটেছে, 21 বার মৃত্যুর মুখে, গুলির মুখে, রাস্তাঘাটে চড়াই উতরাই পেরিয়ে যে পর্যন্ত আসছে, এবং এই বয়সে যাহা করেছে, হ্যাঁ, ভুল ভুল মানুষই করে, ভুল করে না শয়তান, ভুল করে না ফেরেশতা, ভুল মানুষের হয়। বাট আমার কেন যেন মনে হয় আল্লাহ তাকে রেখে দিয়েছেন কিছু একটা অসমাপ্ত কাজের জন্য, বাঙালি জাতির জন্য। ইনশাল্লাহ তিনি অভূতপূর্ব বা কিছু একটা দিবেন, সেই প্রত্যাশা, সেই প্রাপ্তি নিয়েই আমরা অধীর আগ্রহে আমরা সকলেই বসে আছি, কারণ আল্লাহ তাকে রেখেছেন। 1 সেকেন্ড পরে আমাকে নিয়ে যেতে পারেন আল্লাহ। একবার চোখ বন্ধ করে তার জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত চিন্তা করেন তো, সে কিন্তু গণভবনে 7 নাতিপোতা পালতো, কয়জন আমরা জানি? অথচ 2 ছেলে মেয়েরই ডিভোর্স। আমরা নোয়াখালী বাড়ি যাদের, তারা কি আমরা দক্ষিণবঙ্গে বা ফরিদপুর, বাগেরহাট এদের সাথে আমরা আত্মীয়তা করি কালচারের কারণে। তিনি কোন কালচারের ভিতর দিয়ে, যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে, তার 1 ছেলে 1 মেয়ে বিয়ের দাওয়াত কে খেয়েছেন? কয়জন খেয়েছেন? তার ভিতরে কি কষ্ট নাই? কোনোদিন প্রকাশ হয়েছে? আমরা দেখিনি। মহানবী ইসলাম বিদায় হজের ভাষণে বললেন, হে মানুষ, আল্লাহ বলেন, নারীদের কল্যাণের দিকে তোমরা খেয়াল রেখো, নারীদের কল্যাণের দিকে তোমরা খেয়াল রেখো। তোমাদের প্রতি তাদের যেমন হক আছে,
তোমাদের প্রতিও তাদের হক আছে। অতএব তাদের কল্যাণের দিকে খেয়াল রেখো, নারীদের কল্যাণের দিকে খেয়াল রেখো। বাট ক্ষমতা আমাদের এমন, কল্যাণ কি? যদি আমি যে আপনাকে বলি যে এইটা করলে, এটা তেল মারলে, মানে তেলবাজি করলে কল্যাণ কি? কল্যাণ আছে তো তাকে বোঝানো, কোনো ভুল তো করবেই, সে ভুল করবে না। আর ওই যে বয়স আর ক্ষমতা অটোমেটিকভাবে এমনভাবেই তৈরি হয়েছে যে 14-18 নির্বাচন যতই যাই হোক, অন্য বিরোধী দলের কি ওরকম কোনো চাপ ছিল? চাপ ছিল বিরোধী দলের? বাট তারপরেও হ্যাঁ, গভর্নমেন্টের দোষ। গভর্নমেন্ট কেন করলো? ও ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড, বাট হয় ইন্টারন্যাশনাল রিকগনাইজড অ্যান্ড, মানে স্বীকৃতি কেন আন্তর্জাতিকভাবে দিল তাহলে? 14 এবং 18 নির্বাচন, ইভেন 2024 সালে নির্বাচন, আইন আমরাই বানাই আমাদের প্রয়োজনে। যখন আমি চেয়ারে, তখন সে আইনের অপব্যবহার করি। আর ঠিক আমি যখন চেয়ারে থাকি না, সেম আইনটা আমার উপরে 3 গুণ ভার করে আমার উপর অপব্যবহার করা হয়। এটাকে বলে টিট ফর ট্যাট। নুরুল হুদা সাহেব এর কথা বলবো না, উনি যত যাই করে থাকেন, ওনার ব্যাকগ্রাউন্ড আমি জানতে চাই না। আইনের শাসন বলতে কিছু আছে, হ্যাঁ। উনি অপরাধী হয়ে থাকেন, পুলিশে নিয়ে যেত, কোর্টে ওঠাতো, আইন আছে। বাট গতকালকে পরে এই দেশের আইন ব্যবস্থার উপরে 2টা জিনিস আজকে আমি কঠোরভাবে রিকমেন্ড করব। নাম্বার 1, অনতিবিলম্বে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থাৎ যিনি পুলিশ ডিপার্টমেন্ট এবং বর্ডারটার ইস্যু নিয়ে বললাম না, পুলিশ ডিপার্টমেন্ট, তাকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তাকে চেঞ্জ করে এমন একজনকে দিতে হবে, কলা গাছ বলতে যিনি, যার কোনো ফোনও আসে না, যার কোনো আত্মীয় স্বজন নাই, কিছু নাই, বাট তাকে এমন কিছু টেকনোলজি দিয়ে দেওয়া হবে যে পুলিশের ডিপার্টমেন্টে প্রতিটা থানা প্রতি কিছু তিনি যথারীতি 24 ঘন্টা মনিটর করতে পারবেন। কারণ এই সরকার ইনশাল্লাহ 16ই ডিসেম্বরে নির্বাচন দিবে। ইনশাল্লাহ 16ই ডিসেম্বরে এই সরকার নির্বাচন দিবে এবং নেত্রী 16ই জুলাই বাংলাদেশে পা রাখবেন ইনশাল্লাহ। তো পুলিশ ডিপার্টমেন্টে একমাত্র উপায়, একটাই সলিউশন, যে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন একজনকে হতে হবে, কোনো দল মতের নাই। কারণ এই বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, তার কথা বলবো না, বিলম্বে দেশের স্বার্থে তাকে সরিয়ে এমন একজনকে দেন যে কিছুই জানে না, কিছু বোঝারও দরকার নাই, শুধু একটাই কমান্ড, কোনো রাজনৈতিক দল কোনো কিছু না, মনিটর করা হবে উইদিন 6 মান্থের ভিতরে, টু দ্য পয়েন্টে 100% ফেয়ার হয়ে তোমাদের দেখাতে হবে। সেম অ্যাজ আর্ম ফোর্সেস ডিপার্টমেন্টকে 2014 সালে নির্বাচনে, 2028 সালে নির্বাচনে তাহারা যে তাদের ব্যক্তিত্ব হনন হয়েছে, যে ভোট দিতে পারি নেই, আর্মিকে নিষেধ বলতেছে, আর্মি শুনতেছে না, তাহলে আর্মি কি? তো আর্মিদেরকেও বলতে হবে যে তোমরা ব্র্যাকে ফিরে যাও। বাট নির্বাচনে শিডিউল হওয়ার পরে এবং তাহার আগে স্পেশাল কিছু অপারেশন বা পরিষ্কার ক্লিন কিছু তো দেশ করতেই হবে। বিচার টলারেবল, ন্যায্যতার ভিত্তিতে, নট প্রতিশোধের ভিত্তিতে। আজ আপনি আমার উপর প্রতিশোধ নেবেন, কাল আমি প্রতিশোধ নেব, আমি না পারলে আমার বাচ্চা প্রতিশোধ নেবে। বাট আইনের ন্যায্যতার ভিত্তিতে করি না, তাহলে তো এখানে শেষ হয়ে যাচ্ছে। ম্যানমেড এই দুনিয়ায় এমন কিছু নাই সমাধান করা যায় না। সেখানে আমাদের দেশের যে সমস্যা, কোনো সমস্যাই না, আমার কাছে কোনো সমস্যাই মনে হয় না। কেন জানি ইচ্ছা মতো আমরা সমস্যাগুলো জিয়ে রাখতেছি, টাইম পাস করতেছি, এবং যাহারা টাইম পাস করতেছেন তাহারা আরাম আয়েসে আছেন, তাহারা যথেষ্ট যাহা জীবনের আখের গোছানো গোছাই নিয়ে যাচ্ছেন। বাট আমি আপনি
অতল গভীরে চলে যাচ্ছি, যে এই গভীরে নির্বাচন হোক বা না হোক, হলেও পরবর্তী সরকার আসুক না আসুক, অন্তত আর 2 মাস 3 মাস পরেই বোঝা যাবে দিন আনি দিন খাই আমরা যারা, তারা কী সিচুয়েশনে পড়বো। একটু আমার অফিসের স্টাফে ওরা বলল যে তার অফিসে আসছেন, আমি হ্যাঁ আমি আজ থেকে রেগুলার অফিসে আসবো, বাট আসার পরে বসে আমি চিন্তা করতেছি যে যে কথাগুলো বলবো একটা জায়গায় আমি আটকে গেছি, যে কারোর মুখোপেক্ষী আমি হতে চাই না, আল্লাহ মুখোপেক্ষী যেন না হয়, বাট আমি সকলের কাছে এই মেসেজগুলো পৌঁছাই দেওয়ার জন্য বুস্টারিং না কি জানি বলে, আমার সেই টাকা নেই, আমি এখন ভিক্ষা করব। যদি আমাকে কেউ ভিক্ষা দিত, তাহলে যদি 50 টাকা করে আমার নাম্বারে বিকাশ পাঠায় ভিক্ষা দেয়, তাহলে আমি 2টা কাজ করতাম এবং 4টা শব্দের প্রয়োগ আমি দেখাতাম। আমার পরিচয় আছে আল্লাহর রহমতে, সব কিছুই আছে স্টেবিলিটি, ইচ অ্যান্ড এভরিথিং। আমার বয়স 45-এ আমি পা দিছি। আমি জিও পলিটিক্স ডিপ্লোমেসি নিয়ে ওপেন রিসার্চ করতেছি এবং হয়তো গত ডিসেম্বরে বাইরে চলে যেতাম। সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক নেতা কর্মী যারা আছেন, 87,256টি গ্রাম, 4,554টি ইউনিয়ন, 651টি পুলিশ থানা, 491টি উপজেলা, 339টি পৌরসভা, 64টি জেলা, 8টি বিভাগ, 12টি মেগা সিটি, তার ভিতরে একটা উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন, তাহার ভিতরে আবার ওয়ার্ড ইউনিট। কোথায় আওয়ামী লীগ নাই, কোথায় সহযোগী সংগঠন নাই, কেউ কারোর খোঁজ নিয়েছে? কেউ কারোর খোঁজ নিচ্ছেন? আমাকে 50 টাকারই সবাই ধার দেন আমার মোবাইল বিকাশে, এবং আমার কাছ থেকে 4টা শব্দ বুঝে নেন: জ্ঞান, দায়িত্ব, স্বচ্ছতা, জবাবদিহিতা। আমি এই 50 টাকা ধার নিয়ে কী করব? আমি প্রতিদিন একটা কল সেন্টার স্টাফ, যেমন আমার এই অফিসটা, অফিস 24 ঘন্টা আমার স্টাফ আছে, স্পেস আছে, বাট আমি 24 ঘন্টা একটা কল সেন্টার করব। আওয়ামী লীগের এই 87,256টা গ্রাম থেকে 24 ঘন্টায় যে কোনো সমস্যায় কল করতে পারবেন। আমি ব্যক্তিগতভাবে ফিজিক্যালি বাংলাদেশের প্রতি স্কোয়ার ফিট জায়গা ইনশাল্লাহ আমার এক্সেস আমার আছে। হ্যাঁ, কীরকম এক্সেস আছে? আমার ক্ষমতা নাই, ক্ষমতার মালিক আল্লাহ, বাট আমি হিল্লা হিসেবে তো সহযোগিতা বা সহনশীলতা দেখাতে পারবো। বা তার বাচ্চা না খেয়েছে 1 কেজি চাল কিনে তো ওই 50 টাকা যে ধার করছে বা ধার দিচ্ছে, সেই 50টা পাঠাতে পারবো। বাট আওয়ামী লীগের নেতাকর্মী যাহারা 15 বছরে যাহা করেছেন, তাহারা কি কেউ খোঁজ নিয়েছে? বাংলাদেশে কেন চাঁদাবাজি হয়? হয় আওয়ামী লীগ করে, না বিএনপি করে, জামায়াত করে না। আমি একটা লাইন বলবো, আপনারা বলবেন ইয়েস, এই একটা লাইনই তো সমস্যা এবং এক লাইনই সমাধান। তাহলে কেন সমাধান আমরা করতে পারি না? সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রধান 2টি রাজনৈতিক দল, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপি, কখনোই তারা তাদের নেতাকর্মীদের, আমি প্র্যাকটিক্যালি তো সেই 2 যুগ প্লাস ছাত্রলীগ করেছি, আওয়ামী লীগের কর্মী প্র্যাকটিক্যালি, এবং দেশ বিদেশেও আমি অনেক ধরনের নির্বাচন করেছি, নট অনলি বাংলাদেশ, ইন্টারন্যাশনালিও। কোনোদিন নেতাকর্মীদের কেউ খোঁজ রাখে না, তাহলে যে যার মতো করবে, চলতেছে সেম অ্যাজ বিএনপি। কিন্তু জামায়াত ইসলামের আমার বন্ধুবান্ধব যারা ঢাকা ইউনিভার্সিটিতে আমার সাথে পড়ছে, রেজাল্ট অনেকে ভালো, রেজাল্ট অনেকের খারাপ, অথচ তারা কোথায় আজ? দলীয় টাকায় বাইরে গিয়ে পিএইচডি করে এসে ইউনিভার্সিটির লেকচার, প্রফেসর, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গায়। তাহলে আমি যদি স্বার্থের চিন্তা করতাম, ব্যক্তি স্বার্থের, ইথিক্সের চিন্তা না করে আমি যদি জামাত শিবির করতাম, তো ইনশাল্লাহ ব্যক্তিগতভাবে আমার মনে হয় এরকম কনকর্ডটার ফার্স্টটা আমি এখন আমি আমার হালাল টাকায় দিয়ে কিনতে পারতাম, এই কনকর্ডটারের মতো। অথচ গত 15 বছরে 1 কাপ চা ইনশাল্লাহ খাইনি। তো ভিক্ষা কেউ দেয় না, এবং আমার সেই টাকা নাই,
সেই অ্যাবিলিটি নাই যে আমি একটা কল সেন্টার 24 ঘন্টা খুলবো এবং প্রতিটা আওয়ামী লীগের নেতাকর্মীদের 24 ঘন্টায় তাদের সমস্যার কথা অন্তত শুনবো, সহযোগিতা করব এবং কিভাবে করতে হবে তাও আমি জানি। কি কোন অ্যাঙ্গেলে রাজনৈতিক অ্যাঙ্গেলে বা প্রশাসনিক অ্যাঙ্গেলে এবং কে কতটুকু, কারণ যে একজনও যদি ফেয়ার থাকে সে কি যদি জেলে থাকে তাহলে অন্যায় অবিচার হচ্ছে না? ন্যায্যতার জন্য, হ্যাঁ, আইন সকলের জন্য সমান। জননেত্রী শেখ হাসিনা ইনশাল্লাহ বাংলাদেশে এমন কিছু হয়তো বা তাকে দেখানোর জন্য আল্লাহ জীবিত রেখেছেন এবং আমি যদি জীবিত থাকি তাকে যদি বাংলাদেশে ইনশাল্লাহ পা দেয় তাহলে কিছু একটা জিনিস এই বাঙালি জাতির জন্য এমন একটা জিনিস স্ট্রাকচার এমন করার, বা আমার একটা প্ল্যান আছে, আমি আজকে অনেক প্রকাশ করতে পারলাম না, বাট আমার কথাগুলো আমি পৌঁছাই দেব জনগণের কাছে। সে কীভাবে পৌঁছাবো? আমার তো ফেসবুক বা বুস্টারিং বা যেভাবে করে বা ডিজিটালি আমার টাকা নেই। 01611959595 আমার পার্সোনাল বিকাশ নাম্বার। আমাকে ভিক্ষা দিন, 50 টাকা করে দেন মাত্র, বাট এই 50 টাকার আপনাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং এই 50 টাকা দিয়ে কী হয়েছে, কী করা হয়েছে আপনাদের চাওয়া লাগবে না। চাওয়ার আগে যদি আমি না দিতে পারি তাহলে আমাকে জুতা দিয়ে পিটাবেন। আমি চ্যালেঞ্জ নিয়ে আমি কাজ করতে পছন্দ করি এবং আমার লাইফে আমি আল্লাহকে সারা জীবন একটা কথাই বলছি 10 বছরে, আল্লাহ আমাকে 1 সেকেন্ড পরে নাও, কিন্তু আমাকে যেন কারোর মুখোভিক্ষি না করো। আমি অবশেষে 1 ঘন্টা বসে আছি, কি বলবো? কারণ আমি তো মুখোভিক্ষি হয়ে গেলাম, ভিক্ষা চাইলাম। হ্যাঁ, আমার আফসোস নাই। কার জন্য, কিসের জন্য? দলের জন্য না, দল তো দেশের সাথে ইফেক্টেড। একটা দলীয় কর্মী যখন তার পেটে ভাত থাকবে না, তার বাচ্চার দুধ থাকবে না, যার অলে পিঠ থেকে যাবে, তখন কি সে হিতাহিত জ্ঞান থাকবে? সোশ্যাল আনরেস্ট কি সম্ভব হবে? আর্ম ফোর্স ডিপার্টমেন্ট আর্মিদের সুনাম অক্ষুণ্ণ ফেরত আনার জন্য প্রস্তুত নেন এবং অনতিবিলম্বে এই ষষ্ঠমন্ত্রীকে সরিয়ে এমন ষষ্ঠমন্ত্রী বসান যাকে কেউ চেনে না, তাকে চেনারও দরকার নাই। বাট কিছু টুলস হ্যাঁ অবশ্যই বাংলাদেশের আছে এবং আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা নিয়ে সেগুলো এমনভাবে ইউজ করা যে পুলিশ ডিপার্টমেন্টকে উইদিন 6 মান্থ না 3 মান্থসের ভিতরে স্বয়ংসম্পূর্ণ করতে হবে। এবং আগামী নির্বাচন ইনশাল্লাহ যদি 80টা রাজনৈতিক দল থেকে 80টাই অংশগ্রহণ করবে, বাট বা রাজনৈতিক 2টা জিনিস সংস্কার দরকার। রাজনৈতিক দলের ভিতরে একটা সংস্কার, তার আগে সংস্কারটা আর একটা যে নির্দিষ্ট একটা ফরম্যাট করে দিতে হবে যে দলের অবশ্যই এই জিনিসগুলো পালনীয় থাকতে হবে, পালনীয় করতে হবে। তাহলে 80টা রাজনৈতিক দল ম্যাটার অফ 3 ডেজ আমাকে দেন, 3 ডেজ আমি দিচ্ছি করে সেটা উপস্থাপন করেন 80টা দল সহ বাংলাদেশের 20 কোটি মানুষের কাছে। একজন মানুষ যদি অপোজ করে, কারোর অপছন্দ হয়, তাহলে আমাকে জুতা দিয়ে পিটাবেন। তাহলে কী জিনিস সবার জন্য কমন এবং টলারেবল, এবং কেউ বলতে পারবে না না এটা আমরা করতে পারবো না। তাহলে কেন আপনারা করতেছেন না? এটা কেন করবেন না? কিসের সংস্কার আপনারা 10 মাসে করলেন? এই 10 মাসে যারা স্যালারি নিয়েছেন, বেতন নিয়েছেন, বিদেশে ঘুরছেন, টাকাগুলো কি হালাল করে নেছেন? হালাল হারাম শব্দের অর্থ জানেন? জবাব দিতে হবে আপনাদের, প্রস্তুত হন। বাট প্রতিশোধের জবাব নয়। জুলাই আগস্টের সব কিছুই আমাদের নেত্রী তিনি যথাযথভাবে মূল্যায়ন করবেন ইনশাল্লাহ এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে ন্যায় ও ন্যায্যতার ভিত্তিতে এবং যেটার চর্চা তিনি তার নিজের ঘর অর্থাৎ নিজের দলের মধ্য থেকে শুরু করে দেখাবেন। স্ট্রাকচার আর যারা এক্সপ্রেসওয়েতে চড়তেছে, পদ্মা সেতুতে চড়তেছে, যারা মেট্রো রেলে চড়তেছে, তাদের কথা আমি কিছু বলবো না। বয়স্ক ভাতা, বিধবা ভাতা,
আমি পজিটিভ কিছু বলবো না, বাট আমি বলতে চাই, প্রতিদিন একটু করে একটু বলতে চাই। এবং বাংলাদেশের ২৭,২৫৬টা গ্রাম থেকে শুরু করে একদম রুট থেকে এই পর্যন্ত শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগ কারোর কোনো খোঁজ নিচ্ছে না। আমি শেষ চাই, একটা কল সেন্টার ২টা ছেলের বেতন দিয়ে এবং ফেসবুক পোস্টিং করে টু দ্য পয়েন্টে ২৪ ঘন্টা এঙ্গেজ থেকে আমি করে দেখাতে চাই। তার জন্য আমাকে ৫০ টাকার ভিক্ষা দিন, এবং সেই ৫০ টাকায় প্রতিদিনের জিনিস প্রতিদিন অনলাইনে বা আপনার মোবাইলে ডিজিটালে দেখতে পারবেন যে আমার এই ৫০ টাকা কী কাজে ব্যয় হলো। বাট কেউ ভিক্ষা দেবে না, কারণ তেল মাথায় সবাই তেল দেয়। যদি তেল মাথায় সবাই তেল দেয়, এবং যতদিন আমরা তেল মাথায় তেল দেব ততদিন আমরা এভাবেই থাকবো। আমার অনেক কিছু বলার ছিল, বাট আমি বলতে পারলাম না সেগুলো, যেগুলো বলার ছিল সেগুলোর পারমিশন পাইনি। এত সুন্দর গঠন কাঠামো আমি দেখাতাম, বাংলাদেশ তো দেখেই নাই, এবং পৃথিবীর অনেক দেশ অনেক কিছু মিলে আমাদের দেশের প্রেক্ষাপট এমনভাবে নিয়ে আসছি। জামায়াত ইসলামের গঠনতন্ত্র তাদের কিভাবে মাসেল পাওয়ার ছাড়া কীভাবে ছাড়া ওঠে, তার চেয়েও আমি নিশ্চয়ই কোনো পলিসি অ্যাপ্লাই করছি। আই ক্যান বিট জামাত ইসলাম ইনশাল্লাহ। এবং আগামী নির্বাচন মাসেল পাওয়ার টাকা ছাড়া, পুলিশ, হ্যাঁ পুলিশের টাকা ফেয়ার জাস্ট থাকবে, পলিসি। আমরা কখন ফোর্স ইউজ করি? বেসিক্যালি উই ইউজ ফোর্স হোয়েন পলিসি ফেল। বাট পলিসিটা কীভাবে আমরা নিই? আমি আজকে এই চেয়ারে বসে আছি, আমি যা জানি, আমার রাজনৈতিক দল, আমার নেতা আমার যা করেছে, বা আমার স্বার্থ টাকা পয়সা যা আছে, সেইভাবে আমি নীতি নিই, গ্রহণ করি, অর্থাৎ পলিসি গ্রহণ করি। তাহলে সেই পলিসি টিকবে? টিকবে না। পলিসি এমন একটা জিনিস, অর্থাৎ নীতি, জনগণের নীতি, সেটা হচ্ছে এ টু জেড সবার উপর সমানভাবে সেটা কার্যকর এবং প্রভাব পড়তে হবে। প্রথমে আমি যখন যে চেয়ারে বসবো, আগে আমার ২ চোখ সমান করতে হবে, আমি যে কোনো জায়গায় থেকে হই। তারপর আমার ভালো মন্দ বিচার করতে হবে। যে গরু দুধ দেয় তার লাঠিটাও ভালো লাগে। আমার এই কথাগুলো আপনাদের কারোর ভালো লাগবে না। যদি ভালো লাগে তাহলে আমার বুস্টিং করার তো সুযোগ নাই, পারলে ২ একজনকে শোনান এবং আমাকে প্রোটেস্ট করেন, আমাকে প্রশ্ন করেন। বাংলাদেশ আওয়ামী লীগের যত রকম নেগেটিভ আছে সব কিছুর জন্য আমি ইনশাল্লাহ প্রস্তুত। জননেত্রী শেখ হাসিনা লাগবে না, ওবায়দুল কাদের সাহেবকে লাগবে না। আর একটা জিনিস আপনাদের কাছে আমি জানতে চাই, হয় বাংলাদেশের ২০ কোটি মানুষ ভুল, নাহলে আমি ভুল, অথবা আমি একা সঠিক, বাংলাদেশের ২০ কোটি মানুষ ভুল। সেটা হচ্ছে, জননেত্রী শেখ হাসিনা কি জীবিত? নাম্বার 1। জননেত্রী শেখ হাসিনা কি ৫ই আগস্টের পরে, জননেত্রী শেখ হাসিনা তিনি একজন বাংলাদেশের নাগরিক, তার প্রতি যে যত বেশি রাগ গোসা যাই থাকে না, একজন নাগরিক তো একটু হলেও তার দ্বারা সুবিধা কি যদি পেয়ে থাকেন, তাহলে মানব দৃষ্টিকোণ থেকে ৫ই আগস্টের পরে তাকে কি কেউ দেখেছেন? তার যে ভয়েসগুলো শোনেন, তার ভয়েস না, তিনি অবরুদ্ধ। তাহলে দল মত নির্বিশেষে তাকে দেখার জন্য সবাই একটু ভয়েস তোলেন। হ্যাঁ, আমরা তাকে দেখতে চাই। প্রধানমন্ত্রীও না, তিনি দুনিয়ার খারাপ, সব কিছু খারাপ। আমার বয়স্ক ভাতার দিনে, বিধবা ভাতার দিনে আমার রাস্তাঘাট ঠিকমতো দিই নেই, আমি গরুর মাংস খাইতে পারি না, আমার ছেলেরে গুম করছে, অমুক করছে, তমুক করছে। একজন মানুষ তো, তাহলে মানুষটাকে দেখার জন্য একবার একটু মুখ তুলেন তো। হয় ২০ কোটি মানুষ ভুল, নাহলে আমি ভুল। আমি বলছি ইনশাল্লাহ তিনি অবরুদ্ধ, তিনি অবরুদ্ধ, তিনি মুক্ত নন। আল্লাহ তাকে জীবিত রাখছে, তিনি প্রজ্ঞাবান। জঙ্গল তিনিই পরিষ্কার করবেন, তার কাছ থেকেই বাঙালি জাতি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কিছু অবশ্যই তিনি দিতে চান, দেবেন, এবং সেটা আমাদের রাখতে হবে। সবাইকে আমাদের প্রতিশোধের আগুনে নয়, আমাদের ন্যায় ন্যায্যতা তার মাধ্যমে আমাদের ইনশাল্লাহ প্রতিষ্ঠা করে হিল্লা হিসেবে নিতে হবে। এবং হয় ২০ কোটি মানুষ ভুল, নাহলে আমি ভুল, আমাকে প্রুফ করেন।
আদারওয়াইজ 20 কোটি মানুষ আপনারা কেউ ভুল, কেউ একজনও দেখতে চাননি তাকে, তার মানে সে মারা গেছে হয়তো বা। আর যদি মারা না যেয়ে থাকেন তাহলে কেউ কি তাকে দেখছেন? তাহলে তিনি অবরুদ্ধ। যত ভয়েস শুনতেছেন তার ভয়েস না। ইনশাল্লাহ আমি আমার দৃঢ়তার সাথে আমি এটা বলতেছি, হয় 20 কোটি মানুষ ভুল, নাহলে আমি ভুল। 20 কোটি মানুষকে আমি চ্যালেঞ্জ করলাম। নলেজ, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, স্বচ্ছতা, দায়বদ্ধতা, জ্ঞান, 4টা শব্দের প্রয়োগ। 50 টাকা আমাকে ভিক্ষা দিন। বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী 20 টাকার চাঁদা দেন না, 50 টাকায় আমাকে ভিক্ষা দিন। আমি সবাই দাঁড়ে দাঁড়ে প্রতিদিন 5 মিনিট 10 মিনিট করে কিছু জিনিস পৌঁছাবো, এবং সেই জিনিসগুলো আমাকে চার্জ করবেন, জানবেন, এবং তাহা দিয়ে সেই 50 টাকায় আপনার কি আপনি পেলেন প্রতিদিনের ফিডব্যাক একবার একটু দেখেন। যে ভিক্ষার টাকায়, আর আমি বাংলাদেশ আওয়ামী লীগের, হ্যাঁ, ডেডিকেটেড, নিবেদিত, বাট আমার অ্যাবিলিটি নেই ফাইন্যান্সিয়াল। এবং কোনোদিন কেউ বলতে পারবে না গত 15 বছরে কোনো কাজের বিনিময়ে কোনো কিছুর জন্য 1 কাপ চা বা কোনো নেতা কোনো কারোর কাছে হাত পাচ্ছি কোনো দিন, আল্লাহ কড়ায় হাত পাতায় না, কোনো দিন কেউ বলতে পারবে না জোর করেও আমাকে কেউ পকেটেও টাকা ঢুকাইতে পারেনি। তাই আজ আমি আফসোস করে বলতেছি, আল্লাহ তুমি আমাকে কোনো দিন 1 মিনিট পর নাও, কিন্তু মুখোভিক্ষি করো না। কিন্তু এমন জায়গায় এসে আমি মুখোভিক্ষি হয়ে গেলাম। আমার অফিসে আমি কল সেন্টার আওয়ামী লীগের জন্য, আওয়ামী লীগের কোনো কল সেন্টার ওইভাবে নেই। আওয়ামী লীগের মতো চলতেছে না। ডিজিটাল যে কার্যক্রম সেটা কিছু না। আওয়ামী লীগ নির্বাচনে আগামীতে অংশগ্রহণ করবে না, কারণ যারা টাকা পয়সা নিয়ে চলে গেছেন তাদের সেফটির জন্য। আর নেত্রী অবরুদ্ধ। তাহলে 4,87,000 লিস্টেড যারা নেতা আছেন, আমি তো নেতা না, এবং সমর্থক যারা আছেন, তাহলে 50 টাকায় আমাকে ধার দেন, এবং সেই 50 টাকার জন্য আমার গায়ের মাংস কেটে নিয়েন, যদি আমি তাহার জবাব না দিতে পারি, স্বচ্ছতা না প্রয়োগ করতে পারি। ইনশাল্লাহ। কেউ খোঁজ নেয়নি, কোনো নেতা আপনাদের কেউ খোঁজ নেছে? আমাদের খোঁজ নেছে? নেই না। 50 টাকা আমাকে ধার দিয়ে দেখেন, আমি নেতা না, আমি কোনোদিনও কোনো পদে থাকবো না, কোনোদিনও রাজনীতি করব না, কোনোদিনও কিছু না। বঙ্গবন্ধুকে ভালোবাসি, বঙ্গবন্ধুর আদর্শ, এবং বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। আর জননেত্রী শেখ হাসিনাকে যেহেতু আল্লাহ জীবিত রাখছেন, তিনি প্রজ্ঞাবান, তাকে কিছু আমাদের বাঙালি জাতিকে সর্বস্ব এবং সর্বোচ্চ, তাহার সর্বোচ্চ এবং সর্বস্ব এই বাঙালি জাতিকে আমি আদায় করে তার কাছ থেকে নেব ইনশাল্লাহ। বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র, দালিলিক, দস্তাবেজ সব আমার কাছে। ইভেন জননেত্রী শেখ হাসিনার ট্যাক্স ফাইলের 9,76,00,000 যে ট্যাক্স ফাইলের যে কপিটা, তাও আমার কাছে। আমাকে 50 টাকা সবাই যে ধার দেন, ধার ভিক্ষা দেন, ভিক্ষা, ধার আমি নেবো না, ভিক্ষা নেব আওয়ামী লীগের জন্য, এই দেশের জন্য। নট অনলি আওয়ামী, কারণ আওয়ামী লীগের সাথে এই দেশ জড়িত। আমি ভিক্ষা চাচ্ছি। ধন্যবাদ।